বন্ধুরা কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের বর্তমান অবস্থা। বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করেন এবং জঙ্গি কারা বা প্রতিক্রিয়াশীল কারা অথবা বুদ্ধিজীবীরা কখন প্রতিক্রিয়াশীল হয়ে যান সে বিষয়ে কিছু কথা বলতে চাই বা কখন তারা জঙ্গিদেরকে সমর্থন করেন। তার আগে একটু বলে নেই যে একজন ইসলামী সংগঠনের একজন নেতাকে জিজ্ঞেস করা হলো, জঙ্গিবাদ বা জঙ্গি বলতে কি বোঝেন? তিনি বলছেন যে ইসলামকে ব্যবহার করে যারাই ক্ষমতায় যেতে চায়, ইসলামকে ব্যবহার করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই জঙ্গি। তিনি বলছেন যে আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না, ইসলামী দল করি, ইসলামিক রাজনীতি করি, ইসলামের কথা বলি, কিন্তু ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাই না। আর যারা যেতে চায় তারাই জঙ্গি। আচ্ছা, যাই হোক, এই কথার পরবর্তীতে আরেকটি যে কথা বলতে চাই, আমাদের দেশের বুদ্ধিজীবীদের বর্তমান অবস্থা কী? বুদ্ধিজীবীরা হচ্ছে সকল মানুষের, সারা দেশের জন্য। বুদ্ধিজীবীরা যখন কমেন্ট করবেন, কথা বলবেন, লেখালেখি করবেন, সেটা হচ্ছে গণমানুষের অধিকার নিয়ে, সাধারণ মানুষের, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবেন তাদের সমালোচনা করবেন। এটাই হচ্ছে রাষ্ট্র যদি সঠিকভাবে পরিচালিত না হয় বা সমাজের যেসব সংকীর্ণতা রয়েছে, অসম্পূর্ণতা রয়েছে, কুসংস্কার রয়েছে, এগুলো সাধারণ মানুষের হয়ে কথা বলবেন। কি হলে রাষ্ট্রের ভালো হয়, কি হলে সমাজের ভালো হয়, সেই কথাগুলো তারা বলবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বুদ্ধিজীবীরা জঙ্গিবাদের সমর্থক। আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের বুদ্ধিজীবীরা ইউনূস সরকারের বিপক্ষে কোনো কথা বলেন নাই, কোনো সমালোচনা করেন নাই। তারা তো আওয়ামী লীগের সমালোচনা যেভাবে করেছেন, বিএনপির সমালোচনা সেভাবে করবেন, ডক্টর ইউনূসের রেজিমের সমালোচনা সেভাবে করবেন। ভালো দিকটা দেখিয়ে দেবেন, ভুলটা ধরিয়ে দেবেন। এটাই বুদ্ধিজীবীদের কাজ। কিন্তু আমরা দেখেছি গত 18 মাসে বা বর্তমানেও দেখতে পাচ্ছি যে বুদ্ধিজীবীদের কোনো ভূমিকা নাই, তারাই প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন, তারাই জঙ্গিবাদের সমর্থক হয়েছেন। এক কথায় বলা যায় বুদ্ধিজীবীদের বুদ্ধি যেখানে শেষ, তারপর থেকে তারা জঙ্গি, তারপর থেকে তারা প্রতিক্রিয়াশীল। তারা যদি নিজেদেরকে ধরে রাখতে পারেন যে সব সময়, সব সরকারের সময় তাদের অবস্থান এক, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সেটা রাষ্ট্রীয় হুমকি আসবে তাদের উপর, কোনো কিছু করার নাই, কারণ তারা মেধাবী মানুষ, সমাজের হয়ে কথা বলেন, রাষ্ট্রের হয়ে কথা বলেন, সাধারণ মানুষের হয়ে কথা বলেন। সো তাদের উপর হুমকি আসবেই। এই হুমকি যারা মোকাবেলা করতে পারেন, অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেন, তারাই প্রকৃত যোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত বুদ্ধিজীবী, দেশের পক্ষে, সাধারণ মানুষের পক্ষের মানুষ। যেমন আমাদের দেশের কয়েকজনের কথা বলি, আনু মোহাম্মদ প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন, সলিমুল্লাহ খান প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন, তারপরে ফরহাদ মাজার প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন। ফরহাদ মাজারকে এখন আপনারা কেউ দেখেন? দেখেন না। তারপরে আমাদের ইয়েকেও যদি আসিফ নজরুল, এরকম আরও আছেন, বদরুদ্দিন ওমর প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন। বুদ্ধি আর কাজ করে না, বুদ্ধি আর বিলেতে পারেন না, বুদ্ধির সীমাবদ্ধতার মধ্যে পড়ে গেছেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেন না। যখন যখন নিজেকে মানে জনমানুষের জন্য বিলিয়ে দিতে পারেন না, তখনই তারা প্রতিক্রিয়াশীল হয়ে যান, তখনই তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হয়ে যান। বুদ্ধিজীবীরা সব শ্রেণী পেশার মানুষের জন্য কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, সত্যের পক্ষে কথা বলবেন, কিন্তু সেই জিনিসটি আমরা স্বার্থের কাছে তারা বিলি হয়ে যান, বিক্রি হয়ে যান। স্বার্থের কাছে আওয়ামী লীগ যদি সুযোগ সুবিধা দিত, সলিমুল্লাহ খান সাহেব আওয়ামী লীগের পক্ষে কথা বলতো। আনু মোহাম্মদকে যদি সুযোগ সুবিধা দিত, আনু মোহাম্মদ আওয়ামী লীগের পক্ষে কথা বলতো। কিন্তু সেটা তো বুদ্ধিজীবীতা না। আওয়ামী লীগের পক্ষে যাবেন কেন আপনি? বিএনপির পক্ষে যাবেন কেন আপনি? আপনি ডক্টর ইউনূসের পক্ষে যাবেন কেন? আপনি জনগণের পক্ষে থাকবেন, জনগণের হয়ে আপনি কথা বলবেন। আমরা কি দেখি? আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন যেমন তখন তেমন। হোয়াট ইজ দিস? আমাদের কি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার যখন যেমন তখন তেমন, যেদিকে টাকা সেদিকে আছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেদিকে টাকা সেদিকে আছি, মিথ্যা তথ্য দিতে দ্বিধা করেন না। সলিমুল্লাহ খান যেদিকে জঙ্গিবাদ আছে সেদিকে আছি। সবাই জঙ্গিবাদের সমর্থক হয়ে গেছে। একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, এই জিনিসটা মানতে পারে না, এই জিনিসটা সহ্য করে না। যারা স্বাধীনতার বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, দেশের বিরুদ্ধে কথা বলে, পাকিস্তানের পক্ষে কথা বলে, তাদের সাথে
এই বুদ্ধিজীবীদের মেলামেশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে আছেন, নির্বুদ্ধিতা, বুদ্ধিজীবিতা শেষ তার। তিনি তখন জঙ্গিবাদের সমর্থক হয়ে যান, জঙ্গিবাদের হয়ে এক পক্ষের হয়ে কথা বলেন। সাধারণ মানুষের আর থাকেন না। আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি, বদরুদ্দিন উমর কি কথাটা বলেছে, দেশের 90% মিথ্যা, তো সত্যটা আপনি লিখেন। এখন মারা গেছেন, সত্যটা আপনি লিখতেন, আপনি জানাতেন। সলিমুল্লাহ খান প্রতি মুহূর্তে কি কথা বলে, ওনার তো বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে উনি অপতথ্য ছড়ান। একটা মন্দ জিনিস কেউ ডিবেটের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে ভালো বলে দেওয়া যায়, কিন্তু সেইটা তো মানে নীতি নৈতিকতার বাইরে। আমি মনে করি যে আমাদের সলিমুল্লাহ খান স্যার কিন্তু অনেকের চেয়ে মেধাবী। তিনি যে আহমদ ছফার কথা বলেন, আহমদ ছফা সাহেব থেকেও তিনি মেধাবী, সলিমুল্লাহ খান সাহেব মেধাবী। এটা বুঝতে হবে। তার মাথা হচ্ছে মানে ব্রেইনটা মাশাল্লাহ একেবারে ফটোকপি করা, সব কিছু মাথার ভিতরে। যা পড়েন তাই মনে থাকে, যা বলতে চান তাই বলতে পারেন, চমৎকারভাবে বলেন। তিনি অসত্যকেও সত্য বানিয়ে থাকেন, এই জিনিসগুলো খারাপ করে ফেলেছেন। মিথ্যা তথ্যকেও সত্য বানিয়ে ফেলেন, সত্যকে সত্য বলেন। নিজের কথা খুব কম বলেন, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দার্শনিকদের উপমা দেন, কিন্তু তিনি নিজে কথা বলতে পারেন। আপনার কথা কি? একটা কথা যদি উনি 30 মিনিট একটা বক্তব্য রাখেন, সেই 30 মিনিটের মধ্যে 25 মিনিট হলো বিভিন্ন দেশের দার্শনিকদের মতবাদ। ওনার নিজের কথা কোথায়? তার মানে ওনার পড়াশোনা আছে, সেটা বুঝলাম, কিন্তু আপনি নিজে বলবেন, দেশের মানুষের হয়ে, দশের হয়ে আপনি কথা বলবেন, সমাজের হয়ে আপনি কথা বলবেন। ডক্টর ইউনূস রিজিমের বিরুদ্ধে একটা কথা বলতে পারেন নাই। দেশের শিশুরা মারা যাচ্ছে, একটা কথা কোনো বুদ্ধিজীবীর মাথা থেকে আসে নাই, মুখ দিয়ে আসে নাই। ফরহাদ মাজারের মুখ দিয়ে আসে নাই। আমেরিকার সাথে এত বড় একটা মন্দ চুক্তি করে ফেললো, সেই চুক্তির বিপক্ষে একটা কথা বলেন নাই, দেশের মানুষকে সচেতন করেন নাই। এই হচ্ছে বুদ্ধিজীবীদের অবস্থা। আমি আবারও বলতে চাই, বুদ্ধিজীবীদের বুদ্ধিটা যেখানে শেষ, জঙ্গিবাদের সমর্থক হয়ে যান তারা, প্রতিক্রিয়াশীল হয়ে যান তারা। তারা আর ওই স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠতে পারেন না, নিজেদেরকে তখন বিকিয়ে দেন। তো সলিমুল্লাহ খানের এখন সমালোচনা হচ্ছে না? হচ্ছে। ফরহাদ মাজারের সমালোচনা হচ্ছে না? হচ্ছে। আনু মোহাম্মদের সমালোচনা হচ্ছে না? হচ্ছে। আসিফ নজরুলের সমালোচনা হচ্ছে না? হচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্যের সমালোচনা হচ্ছে না? হচ্ছে। বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ ছারখার করে দিয়েছে দেশকে। ডক্টর ইউনূস সমালোচনা হচ্ছে না? ডক্টর ইউনূস কোথায় আছে, কেমন আছে, কি করেছে দেশের জন্য? তার বিগত জীবন, তার 87 বছর বয়সের জীবনে, এই জীবনে দেশের জন্য একটা কথা, একটা কাজ কখনো করে নাই। তার 18 মাসে একটা কোনো ভালো কাজ করে নাই রাষ্ট্রের পক্ষে। জঙ্গিবাদ করেছে খালি, জঙ্গিবাদের চর্চা করেছে রাষ্ট্র ক্ষমতায় বসে, নিজের ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিয়েছে। এত শিশু মারা যাচ্ছে, আমি অবাক হয়ে যাই। কোনো বুদ্ধিজীবীর একটা কথা শুনতে পান? বুদ্ধিজীবীরা নাই, শেষ। এটা কিসের বুদ্ধিজীবী? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কথা বলতে পারেন? বলছেন না। স্বার্থবাদী, হীনমন্যতা, সংকীর্ণতা, স্থানকালের ঊর্ধ্বে উঠতে পারেননি। তো সেটাই হচ্ছে এখন বাংলাদেশে। অর্থাৎ বুদ্ধিজীবীদের বুদ্ধি বিলানোর কাজ বা স্বার্থ যখন ভিতরে ঢুকে যায়, নিঃস্বার্থভাবে যখন আর কাজ করতে পারেন না, ভাবতে পারেন না, তখনই তারা প্রতিক্রিয়াশীল হয়ে যান। তারা তখন জঙ্গি হয়ে যান, জঙ্গিবাদের সমর্থক হয়ে যান। তারা তো আর অস্ত্র চালাবেন না, তারা তো আর গুলি করবেন না, কাউকে পুড়িয়ে দেবেন না। তারা কি করবেন? তাদের এই মেধা খাটিয়ে তারা জঙ্গিবাদের পক্ষে কথা বলবেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন না। যাই হোক, এ হচ্ছে আমার মূল বক্তব্য। আজকে দেশের এই যে ক্রান্তিকাল, ইউনিসীয় শাসনের সময় যে বিপদে পড়ে গেছিল, বিফলে পড়ে গেছে দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্য, এই বিষয়ে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের, তথাকথিত না মানে কথিত বুদ্ধিজীবীদের কোনো বুদ্ধিবৃত্তিক কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই। এটাই সত্য, লাউড অ্যান্ড ক্লিয়ার। ধন্যবাদ।